ওয়েবসাইট সার্চ করলেন যে ওয়েবসাইটটা তিলে তিলে আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, বলছিলাম অ্যাডাল্ট ওয়েবসাইট সার্চের কথা। যদিও এই ইন্ডাস্ট্রি নিয়ে খুব একটা কাউকে কথা বলতে দেখা যায় না, কিন্তু আপনি যখন এই ভিডিওটা দেখছেন ঠিক সেই সময় প্রায় 28,000 কনজিউমার এই ভিডিওগুলো কনজিউম করছে, যেটা কিছু মানুষের জন্য স্বল্প সময়ের স্যাটিসফ্যাকশন, সেটা আবার অন্য মানুষগুলোর জন্য বিজনেস। আপনি জানলে অবাক হবেন যে প্রত্যেক সেকেন্ডে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে মানুষ খরচ করছে প্রায় 3.5 লক্ষ টাকা। বর্তমান যুগে যেখানে স্মার্টফোন এবং ইন্টারনেট খুব সহজলভ্য হয়ে উঠেছে, ঠিক সেই সময় এর ইফেক্টটা সমাজের উপর আরো বেশি হারে পড়ছে। কিন্তু এই জাঁকজমকপূর্ণ ইন্ডাস্ট্রির পেছনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আপনি জানলে হয়তো আর কখনোই এই ভিডিওগুলো আপনি দেখবেন। এই ভিডিওতে আমরা এমন সকল তথ্য জানবো যা আপনি হয়তো বা এর আগে কখনো শুরু করেননি, যা আপনি জানলে সম্পূর্ণই আশ্চর্য হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। পুরো পৃথিবী জুড়ে যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে 12% ওয়েবসাইটই হচ্ছে এই অ্যাডাল্ট ওয়েবসাইট। পুরো পৃথিবী জুড়ে ওয়েবসাইট রয়েছে প্রায় 4 মিলিয়ন। এবার একবার চিন্তা করে দেখুন, এই 4 মিলিয়ন ওয়েবসাইটের 12% যদি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি হয়, তাহলে পৃথিবীর অবস্থা আসলে কি হচ্ছে। এর মধ্যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে সবচেয়ে বেশি পপুলার, যে ওয়েবসাইটগুলোতে ভিজিটরের সংখ্যা সবচেয়ে বেশি। এই ওয়েবসাইটগুলো যেমন আলাদা, এর মালিকও কিন্তু আলাদা। আপনার কাছে এমনটাই মনে হতে পারে, কিন্তু না, এই ওয়েবসাইটগুলোর মালিক কিন্তু একজন। তিনি তার এই ওয়েবসাইটগুলো সচল রাখার জন্য যে আসলে কত মানুষের জীবন ধ্বংস করছেন, সেই বিষয়টাই আজকে জানা যাক। সময়টা হচ্ছে 2000 সাল। সে সময় যদি আপনি মুভি দেখতে চান বা গান শুনতে চান বা কোনো নাটক দেখতে চান, আপনাকে অবশ্যই ভিসিডি বা ডিভিডি কিনে দেখতে হবে। ঠিক সেই সময় একটা কোম্পানি ছিল যার নাম ভিভিড এন্টারটেনমেন্ট, আর এই কোম্পানিটাই সে সময় অ্যাডাল্ট ভিডিওগুলো ভিসিডি বা ডিভিডি আকারে সেল করত। 2000 সালে এই কোম্পানিটি ভিসিডি এবং ডিভিডি বিক্রি করে প্রতি বছর আয় করত প্রায় $100 মিলিয়ন। কিন্তু সময়ের বিবর্তনে যখন ইন্টারনেটের ব্যবহার বেড়ে গেল, ইউটিউব বা ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটগুলোর ব্যবহার বাড়তে শুরু করলো, ঠিক সেই সময় ভিসিডি এবং ডিভিডি সেল কমে গেল প্রায় 86%। এটা তাদের জন্য কোনো অভিশাপ ছিল না, বরঞ্চ এটা তাদের জন্য আশীর্বাদ আকারে কাজ করে। 2004 সালে 4 জন ব্যক্তি, ফেরাস অ্যান্টন, ওসিয়াম ইউসুফ, স্টিফেন ম্যানস, ম্যাট কিজার, যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতেন আর্থিক উপার্জনের উদ্দেশ্যে। এই ওয়েবসাইটগুলোর মধ্যে তারা অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করেছিল যেগুলো হচ্ছে অ্যাডাল্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোকে তারা দুইভাবে বিভক্ত করেছিল, একটা হচ্ছে পে টু ওয়াচ আর একটা হচ্ছে টিউব সাইট। মূলত পে টু ওয়াচ ছিল যে এই ওয়েবসাইটগুলোতে আপনি অর্থ দিয়ে তারপরে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে, আর টিউব সাইটগুলো ছিল হচ্ছে সম্পূর্ণ ফ্রি, যেখানে আপনি ফ্রিতেই ভিডিওগুলো দেখতে পারতেন। টিউব সাইট ছিল সম্পূর্ণ ইউটিউবের কপি, যেখানে ডিরেক্টলি ইউটিউবের মতোই ভিডিও আপলোড করা যেত, যার ফলে এখানে অনেক কপিরাইটস ইস্যু ছিল। মানুষজন একই কন্টেন্ট বারবার আপলোড করা শুরু করলো। এখন রিআপলোডেড কন্টেন্টের কারণে তাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হলো, যার ফলে তারা এই সমস্যাটা সমাধান করার জন্য তারা 4 জন মিলে একটি ভিডিও প্রোডাকশন কোম্পানি তৈরি করলো, আর এই কোম্পানিটি ছিল এই কোম্পানিটি মূলত হলিউড লেভেলের যে কোনো ভিডিও প্রোডাকশন কোম্পানির মতোই ছিল, কিন্তু এই কোম্পানির মূল কাজ ছিল হচ্ছে অ্যাডাল্ট ভিডিও তৈরি করা। তবে পে টু ওয়াচ সাইটগুলো হচ্ছে টিউব সাইট ওয়েবসাইটগুলো এই কাস্টমার ভিজিট করতে বেশি পছন্দ করতো, কারণ এগুলো সম্পূর্ণ ফ্রি ছিল। সে বছর ম্যাট কিজার প্রায় $3000 খরচা করে একটি ডোমেন কেনেন, আর এই ডোমেনটা ছিল হচ্ছে .com। এটি তার জন্য একটি সাফল্যের চাবিকাঠি ছিল, কারণ এই ওয়েবসাইটটাতে ভিডিও দেখা ছিল ফ্রি। এমনকি মানুষ চাইলে তার নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেদের ভিডিও এখানে আপলোড করতে পারতো, অনেকটা ইউটিউবের মতো। এখন পুরো ইন্টারনেট জুড়ে তারা এতগুলো অ্যাডাল্ট ওয়েবসাইট চালাচ্ছে যা তাদের জন্য অনেক ধরনের আইনি জটিলতার সামনে নিয়ে আসে, আর এই আইনি জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য তারা একটি আইডিয়া ক্রিয়েট করে, আর এই আইডিয়াটা ছিল তারা এই সকল ওয়েবসাইটকে একটা কোম্পানির আন্ডারে নিয়ে যাবে, আর সেই কোম্পানিটার নাম ছিল ম্যানউইন। যদিও এই আইডিয়াটা তাদের খুব একটা কাজ করেনি, কারণ 2010 সালে এই পুরো ম্যানউইন কোম্পানিটাই আরেকজনের কাছে বিক্রি করে দিতে হয়। তাদের এই ওয়েবসাইটটি যিনি কিনেছিলেন তিনি হচ্ছেন ফ্যাবিয়ান থেলম্যান। তার নিজস্ব একটি কোম্পানি ছিল যেটা ছিল ম্যানসেফ। মূলত এই ম্যানসেফ কোম্পানিটাও অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতো। তারাও ঠিক ভিডিও প্রোডাকশন করতো এবং ভিডিওগুলো সেল করতো। এছাড়াও তারা সেল করতো প্লে বয় ম্যাগাজিনগুলো। এখন ফ্যালবিনের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মালিকানা ছিল, যার মানে পুরো পৃথিবীতে যতগুলো অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি হবে এবং সেই অ্যাডাল্ট কন্টেন্ট থেকে যতগুলো মুনাফা অর্জন হবে সেই একটা মানুষের কাছেই যাবেন, আর তিনি হচ্ছেন ফ্যালবিন। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তার সবচেয়ে বড় পপুলার ডেভেলপিং সফটওয়্যার হচ্ছে
NATS নেক্সট জেনারেশন অ্যাফিলিয়েট ট্র্যাকিং সফটওয়্যার। মূলত এই সফটওয়্যারটার কাজ ছিল ওয়েবসাইট কতজন ভিজিট করেছে বা ওয়েবসাইটে ঢোকার পর অ্যাডে কতজন ক্লিক করেছে সেই ক্লিকগুলো এবং ভিজিটরগুলোকে কাউন্ট করা, এবং এই কাউন্টের উপর ক্যালকুলেশন করে তিনি ওই ওয়েবসাইটগুলো থেকে কমিশন আর্ন করতেন। এবং এই কমিশনের টাকাটা এত পরিমাণ হয়ে যায় যে 2006 সালে তিনি সর্বপ্রথম প্লেবয়ের রাইটস কেনেন এবং 2010 সালে এসে এবং বাকি ওয়েবসাইটগুলোর সত্ত্ব কিনে নেন। যেহেতু তিনি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা এসইও এক্সপার্ট ছিলেন, সো তিনি খুব ভালো মতোই জানতেন যে তার ওয়েবসাইটে সবচেয়ে বেশি ভিজিটর কিভাবে আনা যায়। তার তত্ত্বাবধানে দিন বা দিন এই ওয়েবসাইটগুলোর ভিজিটর সংখ্যা বেড়েই চলল। এখন এই ওয়েবসাইটগুলো ডেভেলপ করার জন্য আরও ইনভেস্টমেন্টের দরকার ছিল। সে সময় তিনি প্রায় $300 মিলিয়ন ইনভেস্টমেন্ট অ্যারেঞ্জ করে ফেলেন। এই ইনভেস্টমেন্টগুলোর মধ্যে জেপি মর্গানের মতো ইনভেস্টরও ছিল। এই ফান্ডিং পাওয়ার পর 2012 সালে ফ্যালভিন তার দুইটি কোম্পানি ম্যানকুইন এবং ম্যানস্যাফকে মার্জ করে ফেলে এবং মার্চ করে একটি কোম্পানিতে রূপান্তর করে, আর এই কোম্পানিটির নাম দেয় মাইন্ডগিক। এখন ইন্টারনেটে যত প্রকার অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো ছিল এই সকল ওয়েবসাইট কিন্তু একটা কোম্পানির আন্ডারে চলে আসে, আর এই কোম্পানিটা হচ্ছে মাইন্ডগিক। যদিও এই কোম্পানিটি মার্কেটে বেশিরভাগ সময় তাদেরকে ডিজিটাল মার্কেটার হিসেবে বলে থাকে, কিন্তু আসলে তাদের মূল কাজ ছিল হচ্ছে এই ওয়েবসাইটগুলোর কন্টেন্ট ক্রিয়েট করা। বর্তমানে কোম্পানিটির কাছে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েট করা আছে যে আগামী 170 বছর পর্যন্ত যদি কন্টেন্ট আপলোড করা হয় তাও তাদের কাছে আসলে কন্টেন্টের কোনো কমতি হবে না। প্রথমে বলেছিলাম যদিও এই ইন্ডাস্ট্রি নিয়ে মানুষ খুব একটা কথা বলে না, কিন্তু এই ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেসরা যারা এখানে কাজ করে এসেছে তারা যখন বিভিন্ন ইন্টারভিউতে তাদের মুখ খুলে তখন জানা যায় যে এই ইন্ডাস্ট্রির পেছনের ঘটনাগুলো আসলে কি। তাদের মুখ থেকে যেসব কথা শোনা যায় তাদের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করা মানে আপনার জীবনকে ধ্বংস করা। যদিও বেশিরভাগই এই ইন্ডাস্ট্রিতে জয়েন করা অর্থের জন্য, খুব অল্প সময়ে খুব বেশি অর্থ ইনকাম করার জন্য, কিন্তু তারা এটা জানে না যে তারা নিজেদের জীবনকে একটি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময় কেস ফাইল করা হয়েছে, যেমন হিউম্যান ট্রাফিকিং বা ফোর্সফুলি এই ওয়েবসাইটগুলোকে কাজ করা। এই ধরনের মামলাগুলো কিন্তু এখান থেকে যারা বের হয়ে এসেছে তারাই করেছে। 2024 সালে এসে এই ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভয়ানক ঘটনা ঘটে যায়, যেমন এই ইন্ডাস্ট্রির অনেক অ্যাক্ট্রেসকে রহস্যময়ভাবে মৃত্যুবরণ করতে দেখা যায় এবং অনেককেই গায়েব হয়ে যেতে দেখা যায়। তাদের মধ্যে একজন পপুলার অ্যাক্ট্রেস হচ্ছেন সোফিয়া লিওনি, যার বয়স ছিল 26 বছর। তার নিজের মৃতদেহ আবিষ্কার করা হয় তার নিজের ফ্ল্যাটের মধ্যেই। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় যে ড্রাগের ওভারডোজ এবং ডিপ্রেশনের কারণে মারা গিয়েছিলেন তিনি। এমিলি উইলিয়ামসকে নিয়েও কিন্তু সিমিলার কথাগুলো বলা হয়েছিল। তার যখন মৃতদেহটি পাওয়া যায় তার রিপোর্টের মধ্যেও ড্রাগের ওভারডোজ এমনকি মেন্টাল টর্চারের মতো কারণগুলো দেখানো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের মেন্টাল টর্চার আসলে এখানে করা হয়। এখন অ্যাডাল্ট ওয়েবসাইটটা তো আসলে খুব একটা ভালো জায়গা নয় তার কাজের জন্য, আপনি এখান থেকে খুব একটা ভালো কিছু আসলে এক্সপেক্ট করতে পারেন না। আর এই বিষয়গুলো সম্পর্কে লানা নামে একজন অ্যাক্ট্রেস তার ইন্টারভিউতে সম্পূর্ণভাবে তুলে ধরেছিলেন যে কি ধরনের মেন্টাল টর্চারগুলো তাদেরকে সেখানে করা হতো। তার মধ্যে প্রত্যেকটা ভিডিও শুটিংয়ের পূর্বে অ্যাক্ট্রেসদের ড্রাগ দেওয়া হয়। এই ড্রাগের নেশায় আসলে তারা এই ভিডিওগুলো শ্যুট করে থাকে, যার ফলে ভিডিওগুলোর ডিউরেশন দেখলে আসলে বোঝা যায় যে এইগুলো আসলে কোনোভাবেই ন্যাচারাল কোনো কিছু না। ড্রাগের ওভারডোজের কারণে বেশিরভাগ অ্যাক্ট্রেসরা খুব কম বয়সে মৃত্যুবরণ করেন, কিন্তু তারপরেও এই ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করার মানুষের সংখ্যা কিন্তু কম নয়। প্রতি বছরই প্রায় নতুন নতুন অ্যাক্ট্রেস কিন্তু যুক্ত হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আসলে গ্রোথ। একটি সার্ভেতে বলা হয় 2041 সাল নাগাদ এই ইন্ডাস্ট্রিটি প্রায় $237 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে উঠবে। বেশিরভাগ অ্যাক্ট্রেসেরা যারা এখান থেকে বের হয়েছেন ম্যাক্সিমামেরই বক্তব্য হচ্ছে যে তাদের ফোর্সফুলি এখানে কাজ করানো হতো। গার্লস টু ওয়েবসাইট ছিল। এই ওয়েবসাইটগুলোর জন্য মডেল নির্ধারণ করা হতো কিভাবে জানেন? তারা একটি অ্যাড ক্রিয়েট করতো, যে অ্যাডে বলা হতো যে তাদের ক্লোথিং ব্র্যান্ডের জন্য আসলে মডেল দরকার। যখন মডেলরা সেখানে ইন্টারভিউ দিতে যেত তখন তাদেরকে ইনফ্লুয়েন্স করা হতো যাতে তারা অ্যাডাল্ট ভিডিওগুলোতে কাজ করে, এবং অতিরিক্ত অর্থ এবং নতুন মডেলের বিভিন্ন প্রকার প্রলোভনা দিয়ে আসলে এই ভিডিওগুলো ক্রিয়েট করতো তারা। এমনকি তারা মডেলদের এমনটাও বলেছে যে এই ভিডিও আসলে কোথাও আপলোড করা হবে না, জাস্ট তাদের নিজেদের জন্য রাখা, কিন্তু আসলে তাদের অজান্তেই এই ভিডিওগুলো ওয়েবসাইটে আপলোড করা হতো। তারা প্রায় 100টি ভিডিও আপলোড করে প্রায় $17 মিলিয়ন প্রফিট কামিয়েছিল। এরপর কিছু ভিকটিম তাদের এই ওয়েবসাইটের নামে কেস ফাইল করে, যার জন্য এই ওয়েবসাইটের 2 জন ওনারকে প্রায় 14 বছরের জেল দেওয়া হয়। এই সিমিলার অ্যালিগেশনগুলো কিন্তু বিরুদ্ধেও রয়েছে, কারণ অনেক ভিকটিমের অজান্তেই আপলোড করে দেওয়া হয় তাদের ভিডিওগুলো। এই কমপ্লেনগুলো থাকা সত্ত্বেও তারা আসলে কখনোই এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি এটাকে শাটডাউন করার জন্য টুইটারে একটি ট্রেন্ডও চালানো হয়, শাটডাউন। যখন টুইটারে এই হ্যাশট্যাগের পরিমাণ দিন দিন বেড়েই চলেছিল তখন কানাডিয়ান পার্লামেন্ট এই জিনিসটা আমলে নেয়, এবং আমলে নেওয়ার পর মাইন্ডগিককে প্রায় 1 কোটি ভিডিও ডিলিট করে দেওয়ার নির্দেশ দেয়, যেই ভিডিওগুলো আসলে ভিকটিমের অজান্তেই আপলোড করা হয়েছিল এই সাইটে, এবং পরবর্তী ভিডিওগুলো সবসময় অডিট করে তারপরে আপলোড করতে বলা হয়, যাতে করে সেখানে কোনো ফোর্সফুলি ওয়ার্ক যাতে দেখা না যায়। মূলত প্রতি বছর 4 মিলিয়ন বা 40 লক্ষ ভিডিও আপলোড করা হয়, যা মূলত অডিট করা হয় ম্যানুয়ালি।
কর্মকর্তা আছে তারা এই ভিডিওগুলো অডিট করে দেন এটাকে আপলোড করে। ওয়েবসাইটগুলোতে এত পরিমাণ ভিডিও থাকার কারণে দিন দিন এই ওয়েবসাইটের ইউজার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন 1,35,000 নতুন ইউজার যুক্ত হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে। আর বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খুব কম বয়সে ইন্টারনেট এবং স্মার্টফোনের এক্সেস পেয়ে যাচ্ছে বাচ্চারা, যার ফলে এই কম বয়সেই তারা এই ভিডিওগুলো কনজিউম করতে শুরু করেছে। এখনকার সময় বেশিরভাগই যারা এই ভিডিওগুলো কনজিউম করছে তাদের বয়স হচ্ছে 16 থেকে 25 বছরের মধ্যে। এখন খুব কম বয়সে যখন তারা এই ভিডিওগুলো কনজিউম করছে, এটা তাদের ব্রেনের জন্য খুব বড় ধরনের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। কারণ এই সকল ভিডিওগুলোতে যে সকল কন্টেন্টগুলো দেখানো হয় তা আসলে কিন্তু রিয়েল না, কিন্তু বাচ্চারা এটা দেখার পরে তারা কিন্তু রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। এছাড়াও এটা তাদের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই ভয়ানক, কারণ খুব কম বয়সে যখন এই ভিডিওগুলো কনজিউম করা হবে তাদের চিন্তা ভাবনায় এক আমূল পরিবর্তন দেখা যাবে এবং তাদের মধ্যে ফিমেল পার্সনদেরকে নিয়ে অন্যরকম এক চিন্তা ভাবনার সৃষ্টি হবে, যে চিন্তাধারাগুলো আসলে পরবর্তী সময়ে পরিবর্তন করাটা খুব কষ্টদায়ক হয়ে উঠবে। আর একবার যদি কেউ এই সাইটগুলোর প্রতি এডিক্টেড হয়ে যায় তাহলে এই সাইটগুলো থেকে আসলে তার এডিকশনটা ছাড়ানো খুব টাফ হয়ে ওঠে। আর সিনেমা ইন্ডাস্ট্রির কথা তো আসলে বাদই দিলাম, আমাদের বর্তমান যুগের সিনেমা থেকে পূর্বের সিনেমা সবগুলোতেই কিন্তু ভিলেনদেরকে সিমিলার ক্যারেক্টারগুলোতে দেখানো হতো, যার ফলে এইটাও কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে ব্রেনের উপর ফিমেলদেরকে নিয়ে চিন্তা করার ক্ষেত্রে। এই বিষয়গুলো যদি আসলে পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা সবচেয়ে বড় বড় সমস্যাগুলো ফেস করব। বিভিন্ন দেশে সম্পূর্ণভাবে ব্যান, আমাদের দেশেও আসলে ব্যান করা উচিত। আপনার কি মনে হয় নিচে কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমার মতে যে কেউ চাইলে তার এডিকশন কিন্তু চেঞ্জ করতে পারে। সো যারা এটার প্রতি একদম আসক্ত হয়ে পড়েছে তারা চাইলে কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, আর এটা পরিবর্তন করার পরে আপনার লাইফ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনি চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।